যে সামান্যবাচক যে শব্দ, সামান্যবাচক যে শব্দ, সেই সামান্যবাচক সেই শব্দের সামান্যবাচক আহ, শব্দের সঙ্গে সঙ্গে সামান্যবাচক শব্দের সঙ্গে সামান্যবাচক শব্দের সঙ্গে উপমানানি, উপমানানি, উপমানবাচক শব্দ, যেগুলো উপমানবাচক শব্দ, সেগুলো তাদের যদি সমাস হয় তাদের যদি সমাস হয়, সেখানে সেখানে আহ, এই তৎপুরুষ সমাস এই বা তৎপুরুষ সমাস বা উপমান উপমান সমাসের ফর্ম বলা হয়। কর্মধারায় সমাসের ফর্ম বলা হয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা, আমার স্পষ্ট? কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যালো, হ্যালো, আমার কথা স্পষ্ট আমার শোনা কথা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা হ্যালো, স্পষ্ট শোনা আমার যাচ্ছে? কথা স্পষ্ট শোনা যাচ্ছে? রাস্তা শোনা যাচ্ছে। সুজাতা, সুরুচিতা, রনিতা শোনা সুজাতা, যাচ্ছে? সুরুচিতা, রনিতা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। হুম, হুম। হুম। দেখো, এখন বলছে উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে। হুম। এখন সূত্র হচ্ছে যে উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে, উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে অর্থ কি? উপমিতম সামান্যাদিভি, ঠিক আছে, মানে আগে যেমন উপমান কর্মধারাই হলো, হুম, আগে যেমন উপমান কর্মধারাই হলো, এখন বলছে উপমিতম ব্যাঘ্রাদিভি, উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে। কি বলছে? উপমিতম মানে কি? উপমিতম মানে হচ্ছে উপমেয়, ঠিক আছে, মানে লেখো, অর্থ লেখো, যে সূত্র কি হচ্ছে তাহলে? সূত্র হচ্ছে উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে, এটা সূত্র। হুম, উপমিতম ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে, অর্থাৎ উপমিতম, এখানে উপমিতম শব্দের অর্থ হচ্ছে উপমান। উপমিত শব্দের অর্থ হলো উপমেয়, ঠিক আছে, মানে উপমেয়। উপমেয় বাচক শব্দ যদি ব্যাঘ্র প্রভৃতি উপমান বাচক শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, কি বললাম? উপমেয় বাচক শব্দ যদি, উপমেয় বাচক শব্দ যদি ব্যাঘ্র প্রভৃতি উপমানবাচক শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে তৎপুরুষ সমাস বলে। সেখানে অবশ্যই
কি বললাম, সেখানে অবশ্যই সামান্যবাচক শব্দের প্রয়োগ থাকা চলবে না। ঠিক আছে, কি বললাম, উপমান উপমেয়বাচক শব্দ, উপমেয়বাচক শব্দ যদি উপমানবাচক শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তাহলে তাকে তৎপুরুষ সমাস বলে, এবং সেখানে অবশ্যই সামান্য বচন, যেটাকে বলা হয় সামান্য বচন, মানে সমান ধর্ম, সমান ধর্ম তার প্রয়োগ থাকা চলবে না। উদাহরণ দিচ্ছি দেখো, ব্যাঘ্র ইব পুরুষঃ, ব্যাঘ্র ইব পুরুষঃ, এখানে কোনটা, এখানে কোনটা উপমেয় পদ, কোনটা উপমান পদ, উপমেয় পদ কোনটা, উপমান পদ কোনটা, বলো। ব্যাঘ্র ইব পুরুষঃ, ব্যাঘ্র ব্যাঘ্র উপমান আর পুরুষ হচ্ছে উপমিত। হ্যাঁ বলো, ব্যাঘ্র উপমান আর পুরুষ উপমিত। একদম। বাঘের মতো পুরুষ। ব্যাঘ্র হচ্ছে উপমান আর পুরুষ হচ্ছে উপমিত বা উপমেয়। ঠিক আছে, উপমেয় বা উপমিত। ব্যাঘ্র উপমান এবং পুরুষ হচ্ছে উপমিত। তাহলে দেখো এখানে, এখানে ব্যাঘ্র হচ্ছে, ব্যাঘ্র হচ্ছে উপমান, পুরুষ হচ্ছে উপমেয়। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সমাস হবে, ব্যাঘ্র হলো উপমান আর পুরুষ হচ্ছে উপমেয়। তাহলে উপমেয়বাচক শব্দ হচ্ছে পুরুষ, তার সঙ্গে সমাসবদ্ধ হবে যদি উপমানবাচক শব্দ ব্যাঘ্র প্রভৃতি, তাহলে কি হবে, তাহলে সেখানে তৎপুরুষ সমাস হবে। এবং সমাসবদ্ধ পদরা কি হবে, দুটোই এখানে ইয়ে হবে, এখানে এরম বিগ্রহ করে উপমিতম ব্যাঘ্রা দিভি সামান্যা প্রয়োগে। দেখো এখানে দেখো সামান্য ধর্ম, এখানে যে সামান্য ধর্ম, সেই সামান্য ধর্মের কিন্তু প্রয়োগ নেই। সামান্য ধর্ম মানে, যে ধরো বলা হলো সামান্য ধর্ম মানে কোনটা, সামান্য ধর্ম বলতে ধরো এরকম বলা হলো যে যে মানে যেটা দুটোর মধ্যে উপমান এবং উপমিতির মধ্যে দুটোই থাকবে। হ্যাঁ সে তো যেমন অবশ্যই, মানে আমি একটা উদাহরণ, চন্দ্র ইব মুখম, যেমন সুন্দর, এখানে দুটোই সুন্দর, সুন্দরটা সামান্য ধর্ম। এটা হবে কি? মাসিমণিদের, মানে ধরো এরকম বলা হলো যে ব্যাঘ্র ইব পুরুষঃ শূরঃ, ব্যাঘ্র ইব পুরুষঃ শূরঃ, শূর মানে হচ্ছে পরাক্রমী, শূর মানে পরাক্রমী, মানে বাঘের মতো, বাঘের মতো
পুরুষটা শূর মানে পরাক্রমী। তাহলে এই যে শূর মানে বাঘ ও পরাক্রমী, পুরুষ ও পরাক্রমী। যেমন চন্দ্র ইব সুন্দরম মুখম, সুন্দরম। এই যে সুন্দরটা বলা হয়েছিল, সুন্দরটা কোথায় আছে? সুন্দরটা কোথায় আছে? সুন্দরটা কোথায় আছে? চাঁদেও আছে, মুখেও আছে। সুন্দরটা যেমন মুখে আছে তেমনি চন্দ্রেতেও আছে। সামান্য মানে কি? দেখো প্রত্যেকটা শাস্ত্র দেখো রিলেটেড। সামান্য মানে কি? সামান্যের লক্ষণ কি? তর্ক সংগ্রহ বা ভাষা পরিচ্ছেদ অনুসারে যদি আমরা সামান্যের লক্ষণ দেখি, যে অনেকানুগতম সামান্যম নিত্যম, অনেকানুগতম সামান্যম। অনেকানুগতম যেটা অনেকের মধ্যে থাকে, যেটা অনেকের মধ্যে থাকে সেটা সামান্য। যেমন ধরো মনুষ্যত্ব, মনুষ্যত্ব কি একটা মানুষের মধ্যে থাকে নাকি সমস্ত মানুষের মধ্যে থাকে? মানে অনেক মানুষের মধ্যে থাকে, সমস্ত তাই না? অনেক মানুষের মধ্যে থাকে, তাই এই মনুষ্যত্ব হলো সামান্য। যেমন ধরো বৃক্ষত্ব, বৃক্ষত্ব কি একটা বৃক্ষের মধ্যে থাকে নাকি অনেকগুলো বৃক্ষের মধ্যে থাকে? অনেকগুলো বৃক্ষের মধ্যেই থাকে। অনেকানুগত, অনেকানুগত মানে এই যে সামান্য, এটা হচ্ছে অনেকানুগত, মানে অনেকের মধ্যে থাকতেই হবে, না হলে সামান্যই হবে না। অনেকের মধ্যে থাকতেই হবে, না হলে সামান্যই হবে না, মাথায় থাকবে। আর এটা নিত্য, নিত্যম অনেকানুগতম সামান্যম। এই সামান্য সর্বদা নিত্য, মানে মনুষ্যত্ব, মানুষ অনিত্য কিন্তু মনুষ্যত্ব নিত্য। ঠিক আছে, মানুষ অনিত্য কিন্তু মনুষ্যত্ব অনিত্য, এটা হচ্ছে বক্তব্য। তাহলে দেখো এই যে সামান্য প্রয়োগে, এখানে তো এই যে উদাহরণ, এখানে সামান্যের প্রয়োগ নেই, এখানে সামান্য প্রয়োগে নয়, সামান্য অপ্রয়োগে, সামান্য অপ্রয়োগে, মাথায় রাখবে। সামান্য প্রয়োগে এমন নয়, সামান্য অপ্রয়োগে। সামান্যের প্রয়োগ হওয়া চলবে না, এখানে সামান্যের প্রয়োগ নেই, আমরা তা দেখছি। যদি এখানে সুরহ বসিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আর সমাসবদ্ধ হতে পারতো না। যদি সুরহ এটা যদি বসিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আর সমাসবদ্ধ হতে পারতো না। সুরহ নেই তাই সমাস হতে পেরেছে, মানে যদি এখানে সামান্য ধর্ম থাকতো তাহলে কিন্তু সমাসটা হতে পারতো না, এটা মাথায় রাখবে। তাহলে এখানে সমাস হলো এবং পরে এটা সমাসবদ্ধ হয়ে ব্যাঘ্রসু, পুরুষসু, এগুলো ক্রমগুলো জানা আছে কি হবে। ব্যাঘ্র পুরুষ দিয়ে আবার এটা ব্যাঘ্র পুরুষ হয়ে যাবে। দেখো বোঝা গেল, ব্যাঘ্র পুরুষ হয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ হয়, ব্যাঘ্র পুরুষ। ধরো এরকম বলা হলো যে ওই মানে এরই উদাহরণ হয় যে সিংহ ইব মানবক, সিংহ ইব মানবক, এরকম বলা হলো। কি বললাম? সিংহ ইব মানবক, এরকম বলা হলো। দেখো মানবক, এখানে মানবক মানে কি? মানবক মানে কোন একটা বালক, বালককে বলা হয় মানবক। অর্থাৎ বালকটার এত তেজ, সেই তেজটাকে এখানে মানে কল্পনা করা হচ্ছে। বালকটার যে তেজ, সেই তেজটাকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। কি না, সিংহ ইব
সিংহের মতো মানবক, সিংহের মতো মানবক। ঠিক আছে, মানবকটা কিসের মতো বা বালকটা কিসের মতো? সিংহের মতো। এই হচ্ছে বক্তব্য, সিংহের মতো মানবক, সিংহ ইব মানবক। এখানেও সেই একই রকম হবে, আর কিছু না, যেমন দেখালাম আগে সেরকমই হবে। দেখো বোঝা গেল কি সূত্রটা? পুরো বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো জিজ্ঞাসা আছে? উদাহরণগুলোতে কি পশুদের এরকম উল্লেখ থাকবে? হুম, কি বললে? প্রত্যেকটা উদাহরণে কি এরকম মানে পশুর সাথে এরকম থাকবে, ব্যাঘ্র কিংবা সিংহ এরকম থাকবে? তোমাকে দেখতে হবে সেখানে উপমান আছে, উপমেয় আছে, বাস। আর সামান্য ধর্ম সেখানে নেই, সেখানে সামান্য ধর্ম নেই। আচ্ছা। ধরো এরকম বলা হলো, আহ, ধরো বলা হলো যে মুখম পদ্মম ইব, বা উল্টেও দেখে নাও, উল্টে লিখে নাও যে পদ্মম ইব মুখম। এখানে আমি একটা ভুল বললাম, ঠিক আছে? ভুলটা হচ্ছে এটা, এই যে ব্যাঘ্র পুরুষ এরকম হবে না, এটা হবে পুরুষ ব্যাঘ্র। কেন হবে পুরুষ ব্যাঘ্র? আমার এটা বড় ভুল হয়ে গেল বলাটা। যেহেতু এই যে এখানে সরাসরি উপমিতম পদরা প্রয়োগ আছে, উপমিতম। উপমিতম মানে কি? এখানে উপমিতম মানে কি? উপমিতম মানে কি? উপমিতম মানে কি বললাম? আমি এখানে বললাম যে উপমিতম মানে, হ্যাঁ বলো। উপমেয়। উপমিতম মানে উপমেয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। উপমিতম মানে উপমেয়। এখন সূত্রেতে মানে মানে বিশেষ করে সমাসের সূত্রেতে যেটা, যে পদটা প্রথমান্ত রূপে উল্লেখ থাকে, সমাসের সূত্রেতে যে পদটা প্রথমান্ত রূপে উল্লেখ থাকে তার পূর্ব নিপাত হয়। ঠিক আছে, সমাসের ক্ষেত্রে যে পদটা প্রথমান্ত রূপে উল্লেখ আছে তার কি হয়? পূর্ব নিপাত হয়। ঠিক আছে, তাহলে এখানে উপমিতম এটা প্রথমান্ত, উপমিতম প্রথমান্ত, এবং এই যে প্রথমান্ত, তাহলে এর মানে এই যে উপমিতম পদের দ্বারা যাকে বোঝাচ্ছে, উপমিতম পদের দ্বারা যাকে বোঝাচ্ছে তার পূর্ব নিপাত হবে। উপমিতম পদের দ্বারা কাকে বোঝাচ্ছে? উপমিতম পদের দ্বারা কাকে বোঝাচ্ছে এখানে? পুরুষকে। পুরুষকে। তার পূর্ব নিপাত হবে। মানে এই ব্যাঘ্র এবে পুরুষ এখানে ঠিক আছে, ব্যাঘ্র সু পুরুষ সু ঠিক আছে, এইখানে পরিবর্তনটা হবে, এখানে পুরুষটার পূর্ব নিপাত হবে। পুরুষে ব্যাঘ্র দিয়ে পুরুষেও ব্যাঘ্র এরকম হবে। এখানেও ঠিক ওই রকমই হবে, সিংহ ইব মানবক, মানবক সিংহ, এটা হবে।
পদ্মম ইব মুখম, তাহলে কি হবে? পদ্মম ইব মুখম কি হবে? হুম, পদ্মম ইব মুখম কি হবে? মানে পদ্মের মতো মুখ কি হবে? একদম। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি না, বলো। মুখপদ্মম। মুখপদ্মম। দেখো রনিতা, এখানে কিন্তু যে সিং, যে পশুবাচক শব্দ কিন্তু নেই। এখানে দেখতে হবে তোমাকে যে একটা উপমেয় একটা উপমান, এইটুকু দেখতে হবে। আর সেখানে সামান্যবাচক শব্দ থাকা চলবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা, নেক্সট। পরবর্তী সূত্র আছে, দেখো যে বিশেষণম বিশেষ্যেন বহুলম, বিশেষণম বিশেষ্যেন বহুলম। হুম, সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে বিশেষণবাচী সুবন্ত যদি সমাস বলে, দেখো সেক্ষেত্রে অবশ্যই বিশেষ্যবাচী এবং বিশেষণবাচী যে পদ, এই দুটোকে সমান বিভক্তিযুক্ত হতে হবে, না হলে কিন্তু হবে না। বিশেষণবাচী এবং বিশেষ্যবাচী যে পদ উভয়কেই সমান বিভক্তিযুক্ত হতে হবে, না হলে হবে না। তবেই যদি বিশেষ্যবাচী এবং বিশেষণবাচী পদ পরস্পর সমাসবদ্ধ হয় এবং ওই দুটো যদি সমান বিভক্তিযুক্ত হয়, তাহলে তাকে তৎপুরুষ সমাস বলা হবে। উদাহরণ কি? নীলম উৎপলম। দেখো এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? উৎপলটা বিশেষ্য আর নীলমটা বিশেষণ। উৎপলটা বিশেষ্য এবং নীলমটা বিশেষণ, এবং এই দুটো পরস্পর সমান বিভক্তিযুক্ত আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ। আছে, পরস্পর সমান বিভক্তিযুক্ত আছে। তাহলে এখানে সূত্র হবে বিশেষণম বিশেষ্যেন
বহুলম। নীল সু, উৎপল সু। এখানে দেখো মিলিয়ে নাও, এই যে সূত্রের মধ্যে কোনটা প্রথমান্ত আছে? সূত্রের মধ্যে কোন পদটা প্রথমান্ত আছে? বিশেষণ। বিশেষণ। এবং উদাহরণে বিশেষণ কোনটা? নীলম নীলম। প্রথমে আছে। দেখো তার তাহলে কি, তাহলে ওই নীলটার কি হবে? নিপাত যাবে। নীলটা তাহলে পূর্ব নিপাত হবে, তাই তো? মানে সমাসবিধায়ক সূত্রে যেটা প্রথমান্ত থাকে, সেই প্রথমান্ত পদের দ্বারা যাকে বোঝানো হয়, প্রথমান্ত পদের দ্বারা যাকে বোঝানো হয় তার পূর্ব নিপাত হয়। তাহলে এখানে বিশেষণটা প্রথমান্ত, সেই বিশেষণম পদের দ্বারা নীলকে বোঝানো হচ্ছে, নীলের এখানে পূর্ব নিপাত হবে। তাহলে এখানে এখানে প্রাতিপদিকত্বাৎ সুপম লোপে নীল উৎপল, এখানে সন্ধি হয়ে যাবে আদগুণহ দিয়ে, আদগুণহ দিয়ে সন্ধি হয়ে যাবে, সন্ধি হলে নীলোৎপল হয়ে যাবে। এখানে আবার সু এসে দিয়ে নীলোৎপলম হয়ে যাবে। দেখো বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা? স্যার পূর্ব নিপাত তো হলো না। হ্যাঁ, পূর্ব নিপাত তো হলো না এখানে। হ্যাঁ পূর্ব নিপাত হয়েছে তো। পূর্ব নিপাত মানে পূর্বে বসা। পূর্ব নিপাত মানে যে সেটা পরে থাকবে তাকে পূর্বে নিয়ে আসতে হবে এমন নয়, অন্তত পক্ষে তাকে পূর্বে বসতে হবে। কি বললাম বোঝা গেল? অন্তত তাকে পূর্বে বসতে হবে। দেখো বিশেষণটা এখানে প্রথমান্ত আছে, সেই বিশেষণের দ্বারা বোঝাচ্ছে কাকে? সেই বিশেষণের দ্বারা বোঝাচ্ছে নীলকে। তাহলে নীলটা তো পূর্বেই আছে। দুটো যে সমস্যমান পদ, তার মধ্যে নীলটা পূর্বে নেই কি? দেখো দেখিনি। আছে তো নাকি? কি বললাম বোঝা গেল? রনিদা বোঝা গেছে কি বললাম? বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ পূর্ব নিপাত মানে যে সেটা পরে থাকবে, মানে পরপদ হয়ে অবস্থান করবে, তাকে পূর্বে নিয়ে আসতে হবে এমন কোনো এইরকম নয়। পূর্ব নিপাত মিন্স তাকে পূর্বে বসতে হবে। যদি সেটা পরে থাকে, হ্যাঁ যদি সেটা পরে থাকে তাকে পূর্বে আনা হবে, যদি পূর্বেই থাকে সেটা পূর্বরূপেই থাকবে। হুম। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট, এরকম আরো অনেক বিশেষণ হয়, এই উদাহরণ হয়, যেমন দু একটা বলছে এখনো। উদাহরণ 2,
এটা করা হলো একইভাবে। একই রকম দিয়ে রক্তোৎপলম হয়ে যাবে, এটা হয়ে যাবে রক্তম উৎপলম রক্তোৎপলম, ঠিক আছে, এরকম। পরবর্তী সূত্র, মানে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র সমাসের, মানে যখন ইন্টারভিউ ধরে এইগুলোই ধরে, মাথায় রাখবে। মানে এইগুলো হচ্ছে ইন্টারভিউর জন্য, মানে বড় বড় ইন্টারভিউয়ে এই সূত্রগুলোকে টার্গেট করে সমাসের ক্ষেত্রে। এগুলো মানে খুব ইম্পর্টেন্ট সূত্র এগুলো। দেখো একটা এখানে সূত্র আছে, এটা মানে ভালো সূত্র, এমনি সিম্পল সূত্রটা, কিন্তু তৎপুরুষः সমানাধিকরণः কর্মধারয়ः, তৎপুরুষः সমানাধিকরণः কর্মধারয়ः। এর মানে কি? তৎপুরুষः এই ব্যাকরণের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে যেখানে এইরকম অধিকরণ পদ থাকবে, অধিকরণ, যে সমানাধিকরণ, শুধু অধিকরণ নয়, সমানাধিকরণ, মানে সমানাধিকরণ পদ থাকলে ওখানে অধিকরণ পদের দ্বারা বিভক্তি বুঝবে, ঠিক আছে, বিভক্তিকে বুঝতে হবে। সমানাধিকরণ এরকম যদি পদ থাকে, সেখানে তোমাকে অধিকরণ পদের দ্বারা বিভক্তিকে বুঝতে হবে, বিভক্তিকে। কি বলছে? যে সকল তৎপুরুষ সমাসে যে সকল সমস্যমান পদগুলি পরস্পর সমান বিভক্তি যুক্ত, তাদের বলা হয় কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসে যে সকল সমস্যমান পদগুলি, মানে ধরো তৎপুরুষ সমাস, সেখানে যে সমস্যমান পদ, সেই সমস্যমান পদগুলো সমান বিভক্তিযুক্ত, সমস্যমান পদগুলো সমান বিভক্তিযুক্ত, ঠিক আছে, সেখানে সেই রকম সমাসকে বলা হবে কর্মধারয় সমাস। দেখো বোঝা গেল কি বললাম? কি বললাম বোঝা গেল? রেডি?
যে তৎপুরুষ সমাসে যে সমস্ত, ওই যে আগেই বললাম দেখো, যে নীলম উৎপলম, নীলম উৎপলম, এখানে যে দুটো সমস্যমান পদ আছে, এই পদগুলো সমান বিভক্তি যুক্ত, হ্যাঁ কি না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ তাহলে ওই পদগুলো সমান বিভক্তি যুক্ত, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, সমান বিভক্তি যুক্ত। তাহলে ওইগুলো কি রকম পদ, তাহলে ওগুলো কি সমাস বলবে এগুলো? তাহলে কি সমাস বলবে এগুলো? ওগুলো হচ্ছে কর্মধারায় সমাস। ওগুলো হলো কর্মধারায় সমাস, ঠিক আছে? মানে যেখানেই দুটো পদ, বিশেষ করে তৎপুরুষ সমাস হতে হবে, মেন তৎপুরুষ সমাস হতে হবে, এবং সেই তৎপুরুষ সমাসে যে সমস্যমান পদগুলো সেগুলো সমান বিভক্তি যুক্ত হতে হবে, তাহলেই সেগুলোকে কর্মধারায় সমাস বলে। এবং এটা হচ্ছে সেই বিধায়ক সূত্র, মানে কর্মধারায় বিধায়ক সূত্র, তৎপুরুষः সমানাধিকরণः কর্মধারয়ः। তাহলে স্যার আগেরটাও মানে এই যে নীলম উৎপলম এটাও তো তাহলে পুরো সমানাধিকরণ কর্মধারয় হবে। কোনটা বলছো? মানে বিশেষণ বিশেষ যেই উদাহরণগুলো আপনি করালেন সেগুলো তো তাহলে তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয় হ্যাঁ, হবে। হবে তো। কারণ ওটারও তো মানে এগুলো হচ্ছে কর্মধারায় সমাসের হ্যাঁ। আন্ডারে চলে যাচ্ছে, এগুলো কর্মধারায় সমাসের আন্ডারে চলে যাচ্ছে। যেমন প্রথম যে সূত্রটা করেন, যে উপমিতম ব্যাঘ্রাদিবি সামান্যা প্রয়োগে, এটাও কর্মধারায় আন্ডারে চলে যাচ্ছে। তারপরে এই যে বিশেষণম বিশেষণে বহুলম, এটাও কর্মধারায় চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সবই কর্মধারার মধ্যে পড়বে। বোঝা গেল?